আপনি কিভাবে জানলেন আমার পেট ব্যথা করছে? শ্মশানের আত্মারা কানে কানে বলে গেছে। এই মুহূর্তে শুদ্ধর বাঁকা কথা শুনে সে ভ্রু কুটি করে তাকালো। আশেপাশে স্বর্ণকে না দেখে খুঁজতে দেখে শুদ্ধ বলল, ও সামনে নেবে, ভয় নেই। আপু জানে আপনি এসেছেন? সায়ন ভাইয়া কই? আসেনি? তুই আর তোর ভাইয়া জন্মেছিস বারবার আমাদের ভালোবাসা থেকে আঙুল তুলতে, আর আমরা জন্মেছি তোদের গোবর মার্কে বুদ্ধির ট্যাকেল দিতে। মন ভালো নেই, বকবেন না তো? কেন, মনের আবার কি হলো? আপনাকে নিয়ে ভয় হচ্ছে খুব। কিসের ভয়? হারানোর ভয়। শুনেছি চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হতে দেরি লাগে না। তুলে আছাড় দেব, আজেরা কথাবার্তা বলার স্বাদ মিটিয়ে দেব। আসছে সিনেমার হিরোইন হতে। চল হাট, কিছু ওষুধ খেতে হবে। বাল খাবে? খাবো না ঔষধ। এত কিছু ঘটে গেল, এখনো নাকি ধমকাতে হবে। এই জন্যই প্রেম করতে চাইনি আপনার সাথে। এই বেয়াদব, এই প্রেম করে কখন? প্রেম করার আগেই তো তোর হিটলার মা সব ঘেটে ঘ করে দিল। বেশ করেছে, আপনাকে দিয়ে প্রেমের পও হবে না। হবে কি না সেটা সময় আসুক, দেখে নিস। এ কথা বলে সে একটা ফোন এগিয়ে দিল শীতলের দিকে। বারবার সাবধানও করলো কিছুদিন লুকিয়ে রাখার জন্য। এটা দিয়েই আপাতত যোগাযোগ করবে। এই ফোন হারালে আর কথা বলাও হবে না শুদ্ধর সাথে। এ কথা শুনে শীতল যক্ষের ধনের মতো ফোনটা আঁকড়ে ধরলো। এদিকে দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে, কিন্তু বিদায়ের ঘন্টা বড়ই যন্ত্রণার। কিন্তু কেউ মুখ খুলতে পারছিল না। নিজেকে স্বাভাবিক রাখতে শুদ্ধ টুকটাক কথা বললেও শীতল ফোন হাতে নিয়ে অস্ত্রসিক্ত চোখে তাকিয়ে রইল। তখন শুদ্ধ বা পকেটে হাত ঢুকিয়ে কিছু বকুল ফুল এগিয়ে দিল। তাজা বকুল ফুল, মিষ্টি সুগন্ধও আছে। পৃথিবীতে এত এত ফুলের মাঝে শুদ্ধর পছন্দ বকুল ফুল। শীতল হাত বাড়িয়ে নিল, স্বর্ণ সেখানে হাজির হলো। আপাতত আর কথা বাড়ালো না দুজন। তবে শীতল যখন জানলো শুদ্ধর পেছনেও গাড়িতে তাদের সাথে চট্টগ্রাম যাচ্ছে, তখন অস্ত্রসিক্ত চোখে তাকিয়েও মুচকি হাসলো। নয়তো বিদায় দিতে কলিজা এফর ওফর হয়ে যাচ্ছিল। শুধু চট্টগ্রাম যাচ্ছে শুনে শীতলের মুখে হাসি ফুটল। অশ্রুসিক্ত দু চোখে বোনের দিকে একবার তাকিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল। নাকের সর্দি ওড়নায় মুছে মুখ কাচুমাচু করে আরো 2 মিনিট সময় নিয়ে নিল। স্বর্ণ বুঝলো তার পাগলি বোনটার মনের কথা। বুঝুক, এক বুক যন্ত্রণা নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ানো ভাইয়ের কথা, যে বাড়ির মেয়েদের আপন নানা মামাদের বাড়িতেও থাকার পারমিশন দিত না। আজ এত কিছুর পরেও সেই আবার ছুটে এসেছে শুধু নিরাপত্তার কথা ভেবে। জার্নি করে যাবে চট্টগ্রামে, বারণ করেও যে কাজ হবে না সেটাও জানা কথা। তবে একটা কথা না বললেই নয়, সে অমূল্য রত্ন দেখেনি, তবে তার ভাইদের দেখেছে, যারা চৌধুরী নিবাসের গর্ব ধর্ব। সে আর দাঁড়ালো না, ধীর পায়ে হেঁটে এসে গাড়ির কাছটা গিয়ে দাঁড়ালো। বুঝ হওয়ার পর থেকে সে কারো সাথে সামনে কাঁদতে পারে না। কাঁদতে গেলে ভীষণ বোকা বোকা লাগে। মনে হয় কান্না হচ্ছে একান্ত আপন ও গোপন জিনিস। তাহলে কেঁদে অন্যকে দেখানোর কি আছে? অন্যরা কষ্টের ভাগ নেবে নাকি কষ্ট মুছে দিতে পারবে? পারলে না হয় গলাগলি করে একটু কাঁদতে পারতো, বুক চাপা ব্যথাটা উগরাতে পারতো। এদিকে স্বর্ণের সাথে শীতলকে না দেখে সিমেন আশেপাশে তাকিয়ে খুঁজলো। তবে মেয়েকে না দেখতে পেয়ে ভার কণ্ঠে বলল, বোনকে নিয়ে এসে গাড়িতে বসো। ওর শরীর খারাপ, একটু বসে বিশ্রাম করছে, করুক, তোমরা খেতে শুরু করো। শুধু শুধু কথা বাড়িও না স্বর্ণ। আমিও এটাই বোঝাতে চাচ্ছি, কথা বাড়িও না, খেতে শুরু করো। এ কথা বলে মায়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। তারপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে গেল রাস্তার পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলের দিকে। একের পর এক গাড়ি এসে মারিয়ে দিয়ে যাচ্ছে ফুলগুলোকে। গাড়ির চাকাতে দলিল হয়ে হারিয়ে যাচ্ছে গাড়ির চাকাতে দলিত হয়ে হারিয়ে যাচ্ছে ফুলের আকার, আকৃতি, রূপ, রং, সৌন্দর্য। বনজাতি শীতল মায়াভরা চোখে তাকালো সুন্দর দিকে। মানুষটা এত লম্বা, সহজে নাগালও পাওয়া যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে তার কুচকুচে কালো চুলগুলো খামচে ধরে ঝাঁকিয়ে দিতে, কিন্তু এ দুনিয়ায় থাকতেও খুব ইচ্ছে করে। অথচ এ কাজ করলে বাঁচার সম্ভাবনা 5%, কারণ বিশুদ্ধ পুরুষ চুলে কাউকে হাত দিতে দেয় না, দেওয়া পছন্দও করে না। শীতল কিছু একটা ভেবে মনের ভয়, দ্বিধা ও জড়তাকে পেছনে ফেলে চট করে শুদ্ধের পায়ের পাতার উপর উঠে দাঁড়ালো। শুদ্ধ ভ্রু কুচকালে শীতল শুদ্ধের শার্টের কলারের কাছে নাক ডুবিয়ে নিঃশ্বাস টেনে নিল। এই তো সেই গ্রান, পরিচিত গ্রান। এই গ্রান হারানো ভয়েই পাগল পাগল লাগছিল, কাঁদছিল অসহায় সুরে। সে 2 হাতে শার্টের কপাল চেপে ধরে
বু বক্ষের মতো একের পর এক নিঃশ্বাস টানতে টানতে চট করে মাথা তুলে বলল, শুদ্ধ ভাই চলেন আমরা পালিয়ে যাই। পালাবো? হুম। তা কোন সুখে পালাবো? ভালোবাসার সুখে, ভালো থাকার সুখে। তারপর 5 বছর পর ছাড়া নিয়ে ফিরবো, তাই তো? হুম। আজকে ওর ভালোবাসার কথা বাড়িতে জানালাম, বাড়ির লোকজন মানল না। আবার বোঝাবো, প্রয়োজনে না মানো অবধি অপেক্ষা করব। তাই বলে পালিয়ে বিয়ে করে বাসর সেরে বছর না করতে বাচ্চা কাচ্চা নিয়ে ফেরার কথা ভেবে ফেলবি? তোকে বলেছিলাম ভালোবাসা শিখতে, আর তুই ভালোবাসা শেখালো ছলে লাজ লজ্জা গিলে ফেলেছিস। শীতল ঘাড় নাড়ালো, বোঝাতে চাইলো এই লোক বুঝলো আরেক। তাই সে বলল, এছাড়া কি আর উপায় আছে আপনিই বলুন। মাথা মাথা উপায় বুঝেছিস? মজা একদমই ভালো লাগছে না শুদ্ধ ভাই। আপনাকে ছাড়া থাকতে পারবো না, এক দণ্ড থাকতে পারছিও না। কেন বুঝছেন না? চলেন না এই মুহূর্তে আমরা পালিয়ে যাই, তারপর আমরা একটা সংসার সাজাই। এ কথা শুনে শুদ্ধ চুপ তাকিয়ে আছে তার শীতলের দিকে। ব্যাঙ্গাচি কি একদিনেই বড় হয়ে গেল নাকি? কি সব বলছে এসব? বড়দের মতো এত বড় বড় কথা বলতে কে বলেছে তাকে? আর কি বললো, সংসার করবে? সংসারের মানে বোঝে সে? ডিম বাঁচতে গিয়ে ডিমের যে হাল বানায়, নিজের রুম গুছিয়েছে কখনো? তাতে আবার নাকি সে করবে সংসার? শুদ্ধকে চুপ থাকতে দেখে শীতল পুনরায় ফোফাতে ফোফাতে বলল, আপনি কি আমার কষ্টটা চোখে দেখছেন না শুদ্ধ ভাই? না। কেন কেন দেখছেন না? তোর বাবা মা কি আমার কষ্ট দেখছে যে আমি তোর কষ্ট দেখব? আপনার কিসের কষ্ট? বুঝবি না। এই জন্যই বলছি এরা এদের ইগো নিয়ে থাকুক, আমরা আমাদের পথ বেছে নেই। তোর এই ছোট্ট মতে এত কিছু ভাবতে কে বলেছে? ঠিক আছে ভাববো না, তবে বেশি দিন দূরে থাকতেও পারবো না, এই বলে দিলাম। ঠিক 1 সপ্তাহের মধ্যে যেন আমার সামনে দেখি। এবার যা। ঠিক 1 সপ্তাহ। হুম। বাড়িতে গিয়ে সবাইকে বলবেন আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা, বলবো। হুম। মন টানছে না। সিমেন্ট চৌধুরী খুঁজতে চলে আসবে, তখন আমাকে কথা শুনতে হবে। যাচ্ছি তো। দূরে গেলে কাছে আসতে বলেন, আর কাছে গেলে দূরে সরতে বলেন। আপনি এবং আপনার ভালোবাসা খুবই খারাপ শুদ্ধ ভাই, খুব খারাপ। মুখে যাচ্ছি বললেও শীতল এক চুলও নড়ল না, না পায়ের উপর থেকে নামলো। ওর অবস্থা বুঝে শুদ্ধ নিজেই শীতলকে নিজের থেকে সরালো। কি ভেবে একটু ঝুঁকে দুগালে হাত রেখে মুখটা কিঞ্চিত তুলল, পুরো মুখে চোখ বুলালো তীক্ষ্ণ দৃষ্টিতে। খুব মন দিয়ে দেখলো শীতলের ছোট্ট কপাল, ডাগর ডাগর ফোলা চোখ, বোচা নাক, ফোলা গাল, আর সর্বনাশা চিকন ঠোঁট জোলা মৃদু কম্পন। আচ্ছা, বোকারানি কখনো কি জানবে তাকে ঘায়েল করার অস্ত্র তার কাছে লুকায়িত আছে? প্রেমিক পুরুষকে মারতে বুলেট প্রয়োজন হয় না, প্রিয় নারীর কম্পিত ঠোঁটের কম্পনই যথেষ্ট তার সবকিছু এলোমেলো করে দিতে। শীতল নিজেও শুদ্ধের চাহনি বুঝে কিছু বলল না। সেও দেখতে চাইল শুদ্ধ কি করে, কিন্তু তাকে হতাশ করে দিয়ে শুদ্ধ তাকে ছেড়ে দিয়ে চোখের ইশারায় যাওয়ার কথা বলল। শীতল শুধু ঘাড় কাত করে গুটি গুটি পায়ে গাড়ির কাছে এগিয়ে গেল। শুদ্ধ ভুলেও চোখ তুলে তাকালো না, সেখানে দাঁড়িয়ে মেঝের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সেভাবে কয়েক মিনিট পেরুলে হঠাৎই দেয়ালের ওপাশ থেকে ইঁদুরের মতো মাথা বের করে শীতল বলল, এখনো সে যায়নি দেখে শুদ্ধকে মারতে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজলো। তার অবস্থা বুঝে শীতল এবার এক দৌড়ে গাড়ির কাছে গেল। এরপর পেছনের গাড়ি খেয়াল করলে স্বর্ণের হাতে পেট পুড়ে খেলো। জানালার দিকে চেপে বসে উকি মেরে দেখতে লাগলো শুদ্ধের গাড়ি আসছে কিনা। আসছে দেখে আকাশের চাঁদের সঙ্গে মনের চাঁদটাকে নিয়ে কত কথা বলল, একা হাসলো। তারপর একটা সময় ঘুমিয়ে গেল নিশ্চিত মনে। স্বর্ণ বোনকে কোলে টেনে নিয়ে মেসেজ করার সাথে সাথে শুদ্ধর গাড়িটা থেমে গেল। তারপর কিছুক্ষণ স্থির থেকে গাড়ি ঘুরিয়ে পথ ধরলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। অথচ শুদ্ধ যাচ্ছে ভেবে কত নিশ্চিন্তে না ঘুমালো বোকা শীতল রানী। সকালে যখন শুদ্ধকে দেখতে পাবে তখন কি হবে? তার কান্না কে থামাবে? কে তাকে বাহু ডোরে আগলে নেবে? আয় 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 চাঁদ মামা, টিপ দিয়ে যা। আমার সায়ন শুদ্ধর চাঁদ কপালে টিপ দিয়ে যা। আমি টিপ নিব না ছোট আম্মু, চাঁদকে বলো আমার জন্য বউ এনে দিতে। বউ কি করবি বাপ? একসাথে খেলবো, ঘুরবো, মারবো, বকবো, কাটলে হাসাবো, হাসলে মেরে কাঁদাবো।
7 বছরের ফোকলা সায়নের কথা শুনে সিমিন হতবাক। উনি কথার খেয়েই হারিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সায়নের দিকে। পাজি ছেলে বলে কি, নিজে এখনো বিছানায় হিসু করে বিছানা বেজায়, অথচ বলে কিনা বউ এনে দাও। সিমিনের মুখ দেখে সায়ন কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। পোকাতে খাওয়া ফোকলা দাঁতে সে কি হাসি। উনি এবার ওনার আরেক উরুর ওপর শোয়া আরেক পাজির দিকে তাকালেন। তিনি আরাম করে শুয়ে পাজেল ঘোরাচ্ছে। তার বয়স সবে 4.5 বছর হলেও সায়নের থেকে শুদ্ধ একটু ঠান্ডা। তবে সায়ন শুদ্ধ ভীষণ আদুরে বাচ্চা। ফর্সা গোলুমলু সব পোশাকে খুব সুন্দর মানিয়ে যায়। কথায় কথায় ছোট ছোট ইংলিশ বলে। সায়ন তখন কথায় কথায় একটা ইংলিশ শব্দ বেশিই বলতো, সেটা হলো জাস্ট ফোস্টিং। এই ইংলিশ শব্দ নাকি সে সারাফাত চৌধুরীকে বলতে শুনেছিল। উনি নাকি ফোনে কাকে বলেছিলেন ইউ ডিসগাস্টিং, সেটা পাশে শুনে সে বানিয়ে দিয়েছে ফাস্ট ফোস্টিং। তখন রেগে গেলে বলতো ইউ জাস্ট ফোস্টিং। এ কথা শুনে হাসি পেলেও হাসা যাবে না, কারণ তাতে বড় মহারাজ আরও রেগে যেত। আর শুদ্ধর যা পছন্দ নয় সেটা কখনোই করতো না, বরং জোর করলে চোখ মুখ কুচকে শাহাদাত আঙ্গুল নাড়িয়ে বলতো ইউ নো নো। এদের কথা আর কাজে না হেসেও পারা যায় না। একদিন রাতের কথা, তখন রাত বাজে 2:30, অথচ পাজি দুটোর চোখে ঘুম নেই। যত রাত বাড়ছে তাদের চোখ যেন ফুটছে, তারা খেলবে। খেলনা ছড়িয়ে ছিটিয়ে একাকার। এদিকে সিতারা চৌধুরী অসুস্থ বিধায় পাশের রুমে উনি শুয়েছিলেন, আর এই পাজি দুটো ওনার কাছে এসে ওনার কোল দখল করে নিয়েছে, আবদার গল্প শুনবে। এদিকে সারাদিন কাজকর্ম করেও ওনার চোখে ঘুম যেন ঢলে পড়ছে, কিন্তু এ দুটোর তো ঘুমানোর নাম নেই। তা সায়নের পিঠে আস্তে করে থাবা বসিয়ে বললেন, এই পাজি ঘুমাবি কখন? রাত কটা বাজে? ঘুম আসছে না তো, গল্প বলো। ঘুমা বাপ, যত গল্প জানতাম সব শুনিয়েছি তো। বানিয়ে বানিয়ে গল্প বলো। ভাইয়ের কথা শুনে শুদ্ধ তখন শাহাদাত আঙ্গুল নাড়িয়ে বলল, নো নো নো, বানিও না, ওইটা বলো। কোনটা? লাজকন্যাকে ড্রাগন এসে তুলে নিয়ে যায়, ওইটা। একই গল্প আর কত শুনবি? মেলা দিন শুনবো, তুমি বলো। মেলাবার শোনালে আমি কি পাবো? আমরা যতদিন বাঁচবো তোমাকে এত এত ভালোবাসবো। শুদ্ধের কথা শুনে ওনার কলিজাখানা যেন জুড়িয়ে গিয়েছিল। ততক্ষণে দুটো পাজি ওনার কোল দখল করে গল্প শোনার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই উনিও বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে খোলা জানালার দিকে আকাশের দিকে তাকালেন। আকাশে ঝলমল করছে চাঁদ। চাঁদের এত আলো এর আগে দেখেননি উনি। কোন মাসের চাঁদ তাও মনে করতে পারছিলেন না। উনি চাঁদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল 2 পুত্র। তারা একজন ছিল চন্দ্র, আরেকজন সূর্য। তাদের দেখাশোনার জন্য এক রাজকন্যাকে তুলে আনা হয়েছিল। রাজকন্যা ছিল ভীষণ সুন্দরী, তবে কোনো কাজ করতে পারত না। সারাদিন কাঁদত, খেতে দিলেও খেতে পারত না, কারণ ওর গলায় এক ধরনের কাঁটা বিঁধে থাকতো। এই কাঁটা জন্মগতভাবে, এবং এর সমাধান কেউ জানত না। একদিন রাজকন্যার স্বপ্নে একটা ড্রাগন এসে জানালো চন্দ্র আর সূর্যের রক্তপান করলে সে মুক্ত হবে। এই কথা শুনে সে তাই করতে নিজেকে প্রস্তুত করলো। এভাবে গল্প বলতে বলতে খেয়াল করলেন পাজি দুটো ঘুমিয়ে পড়েছে। ওদের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন। সেদিনের মতো আজও আকাশে পূর্ণিমার চাঁদ, মধ্যরাত। উনিও উপস্থিত, শুধু এ কোল জুড়ে সেই সায়ন শুদ্ধের মাথাটা নেই। নেই পছন্দের গল্প শোনার মিষ্টি আবদার। সেসব মনে করে সিমিন হাসলেন, আর হাসতে হাসতে চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে গেল, টেরই পেলেন না। গাড়ি চলছে মাঝারি গতিতে। শাহাদাত চৌধুরী সিমিন পাশাপাশি বসে থাকলেও কথা নেই কারো মুখে। শাহাদাত চৌধুরী অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘুরতে ব্যস্ত, আর সিমিন তাকিয়ে রইল পূর্ণিমার চাঁদের দিকে। কাল থেকে একা সংসার গুছাতে হবে। দিন শুরু হবে সেনা হাউসে। দরা বাঁধা নিয়মে নিজেকে অভ্যস্ত করতে হবে। বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টি অফিসে এসেছে শাওন। আজম তখন দলের ছেলেপুলেদের নিয়ে সাথে হইচই করে ক্যারাম খেলছিল। বাজি ধরেছে আজকে যে হারবে সেই কাচ্চি খাওয়াবে। তাদের 2 দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। খেলার মাঝে সায়নকে আসতে দেখে আজম গলা ছেড়ে ডাকলো। সায়ন থমথমে মুখে একবার তাকিয়ে মাথা ব্যথার কথা ইশারায় জানিয়ে অফিস রুমে ঢুকে গেল।
ভাইয়ের মাথা ব্যথা করছে যেহেতু ঘুমালে ঠিক হয়ে যাবে ভেবে আজও আর কথা বাড়ালো না। তাছাড়া সায়ন যখন ডাকতে বারণ করে তখন জোর খাটিয়ে ডাকলে ভীষণ রেগে যায়। তখন চমৎকার চমৎকার গালি কপালে জোটে, যেসব গালি আবার দিনের বেলা বললে পাপ হয়, তাও আবার বড় বড় পাপ। এরপর খ্যাপা পাগল আপাতত ঘুমাক, একটু পরে না হয় ডেকে দেয়া যাবে। এ কথা ভেবে তারা হই হই করে খেলাটা শেষ করলো। আজমের দল বাজিতে জিতে গিয়ে বিপক্ষ দলকে খুব করে পচালো। এরপর দল বেঁধে কাচ্চি কিনে এনে সকলে একসাথে খেতে বসলো। সবার হাতে খাবারের প্লেট, কাচ্চির গ্রানে ম করছে চারিদিক। আজম খেতে বসে হঠাৎ মনে পড়লো শান রুম থেকে এখনো বের হয়নি। এত সময় রুম বন্দি থাকে না কখনো, তাহলে কি শরীর বেশি খারাপ করছে? মেডিসিন আনতে হবে। এ কথা ভেবে সে খাওয়া ছেড়ে উঠে দরজা বন্ধ দেখে ডাকলো, ভাই, ও ভাই, আহেন আমগুলোকে খাবেন। বেশ কয়েকবার ডাকার পরও শাহানের জবাব পেল না। ততক্ষণে সবাই খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার কাছেও চলে এসেছে, ডাকছে একে একে। এত ডাকাডাকি শুনে শায়ন কপালের ওপর থেকে হাত না সরিয়ে বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। ভেজা চোখ জোড়া না মুছে মলিন স্বরে জবাব দিল, তোরা খা। মিনমিনে সুরে জবাব পেয়ে আজম পুনরায় বলল, আহেন না ভাই, হকগুলি মিললে একলগে খাই। ঘুমাবো একটু, 2 ঘন্টা পর ডেকে দিস। এবা করেন কেন? কত খাওন দাওয়ান আনছি, আসেন একলগে খাই। মাদার ও যাবে এখান থেকে? বলছি ঘুমাবো, তাও খাওন খাওন কইরা ফাল পারতাছস। আর একটা বাড়তি কথা কইলে জিন্দা কবর দিয়ে দিমু শালা। আসছে ভালোবাসা দেখাতে, তোদের ভালোবাসায় সায়ন মুতে না, আর লাগবো না কারো ভালোবাসা। যে শালায় ভালোবাসা দেখাইতে আসবি তারই কুপামো। ভাই, আজম্ম মাথা মোটা ঠিক নাই, যা কইতেছি। ওষুধ আনিয়া দিমু? যাবি তুই? রাইগেন না ভাই, বাহিরে আহেন। ভুল করলে আম্মে দুগা মারেন, তাও কন কি হইছে আপনার? কিছু হয় নাই, তবে আমারে উঠতে হইলে আমার হাতে খুন হবি তুই। কোনো কারণে শায়ন মাত্রা অতিরিক্ত রেগে আছে বুঝে আজম কথা বাড়ালো না, নয়তো সত্যি সত্যি মায়ের নিশ্চিত। তাই শুধু বিড়াল সুরে বলল, আচ্ছা ভাই, আপনি তাইলে ঘুমান, কিছু লাগলে আমারে ডাইকেন, আমি এইখানেই আছি। এ কথা বলে ছেলেপুলেকে শব্দ করতে বারণ করে অন্যদিকে বসলো। যত খুশি নিয়ে খেতে বসেছিল তত খুশি আর রইল না কারো। কিন্তু শায়নের সমস্যা সে নিজে থেকে না বললে জানার উপায়ও নেই কারো। এসব ভেবে সে প্রথম লোকমা মুখে পুড়তে যাবে তখনই ফোনে রিংটন বেজে উঠল। অসময়ে কল আসায় বিরক্ত হয়ে ডিসপ্লেতে টাকাতে ভ্রু কুচকে গেল। এই নাম্বার থেকে অযথা কল আসে না, আর যখনই আসে তখনই বুঝতে হবে ঘটনা সিরিয়াস। তাই সে সতর্ক হয়ে চট করে উঠে দাঁড়িয়ে একটু সাইডে সরে গেল। তারপর দ্রুত কল রিসিভ করে বলল, হ্যালো শুদ্ধ ভাই। ভাইয়া কোথায় আজম? অফিস রুম থেকে বাইর হয়নি, তয় কি লইয়া জানি খুব রাগ্যে আছে। বের হলো একা ছেড়ো না। কোনো সমস্যা ভাই? একটু, তবে যতটুক বললেও মনে রাখো, চোখ কান খোলা রেখো। আর হ্যাঁ, আবারও বলছে, ভাইয়াকে একা ছেড়ো না। জি ভাই, কিন্তু আপনি কোথায়? গাড়ির শব্দ শুনতাছি। আছে আশেপাশে, আপাতত ভাইয়ের থেকে খেয়াল রেখো, বাচ্চা। এ কথা বলে শুদ্ধ কল কেটে দিল। আজম ভ্রুজোড়া কুচকে আরেকবার তাকালো বন্ধ অফিস রুমের দিকে। তখন তাদের দলের এক ছেলে দৌড়ে এসে জানালো চৌধুরী নিবাসে ঘটে যাওয়া ঘটনা। শীতল রাত চলে গেছে, সাথে সারাফাত চৌধুরী শায়নকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ কথা শুনে আজম হতবাক হয়ে মাটির দিকে তাকিয়ে রইল। পরক্ষণে চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো তার দেখা সবচেয়ে সুন্দর পরিবারটিও এভাবে ভেঙে গেল। এবার কি হবে? আর স্বর্ণ ভাইকে ছেড়ে চলে গেল। ভাই মানবে কিভাবে? মানার চেয়েও বড় কথা, বাঁচবে কিভাবে? কেউ না জানুক, সে তো জানে স্বর্ণের জন্য তাদের ভাই কতটা পাগল, ঠিক কতটা ভালোবাসে স্বর্ণ আপাকে। আজম আর ভাবতে পারলো না, তবে এই ঘটনা জানাজানি করতে বারণ করলো এবং আপাতত ভিড় করতে মানা করে নিজেও বন্ধ রুমের দরজার কাছে 2 পা ছড়িয়ে বসে পড়লো। দেয়ালে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, সব সুন্দর জিনিসের স্থায়িত্বকাল এত অল্প সময় দাও কেন গো মাবুদ? আমার এই সুন্দর পরিবার দাও নাই মাইনা নিছি, কিন্তু চোখে দেখার মতো সুন্দর একটা পরিবার দিছিলা, তাও কাইরা নিলা। আমার শাহরিয়ার ভাইয়ের ধৈর্য দাও খোদা। মানুষটা উপরে শক্ত হলেও ভেতরে যে নরম মাটি। পরিবারটাকে উনি বুক দিয়ে আগলে রাখতো, সেই পরিবার ভাঙ্গা গেছে।
ভাইয়ে না জানি কত কষ্ট পাইতাছে, আর আমি কি না কাচ্চি নিয়ে এতক্ষণ পইরে আছিলাম। এই কথা ভেবে সে দুই হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলো। তার চোখের পানি দুই হাতের ফাঁক গলে পড়তে লাগলো। এভাবে অনেকক্ষণ আজম সেখানেই বসে রইল। রাত বাড়ছে দেখে দলের অনেক ছেলেপুলেরা বাড়ি চলে গেল। কেউ থাকতে চাইলে আজম ওদের বারণ করে দিল। এভাবে ঘন্টা 3 পার হওয়ার পর সায়ন বেরিয়ে এলো। কঠিন মুখে আজমের দিকে তাকিয়ে বলল, কাঁদছিস কেন? কে মেরেছে তোর? ভাই, এত কিছু ঘইটা গেছে, আমি তখন কিছু বুঝি নাই ভাই। এখন বুঝেছিস? জি ভাই। বুঝে কার বাল ছিললি? এই কথা শুনে আজম মাথা নিচু করে নিল। তার দু চোখ তখনও ভেজা। ওকে কাঁদতে দেখে সায়ন কেবল হাসলো। তারপর আজমের কাঁধ জড়িয়ে ধরে সামনে হাঁটতে হাঁটতে বলল, পুরুষ মানুষের এত সহজে হারলে চলে না রে পাগলা। আমাদের বুকটা তৈরি কষ্টে লুফে নেওয়ার জন্য। পুরুষের জন্মাচ্ছি, একবার বাপে কষ্ট দিবে, মায়ে কষ্ট দিবে, ভাই বোনেরাও আঘাত পাচ্ছি, নাকি খোঁচা মেরে দেখবে। যাকে ভালোবাসি তাকে বাদ রাখাও যাবে না, বুঝলি? এতে পাপ হবে, পাপ। এভাবে হাসতে হাসতে সায়ন অনেক কথা বলল। বাচাল আজম চোখের পানি লুকাতে লুকাতে শুধু শুনে গেল। অতঃপর তারা হাঁটতে হাঁটতে একসময় অন্ধকারে মিলিয়ে গেল। কোথায় যে গেল আর খুঁজে পাওয়া গেল না। ইরানের রাজধানী তেহরান। সকাল 10:30। নগ্ন শরীরে কোমরের কাছটায় পাতলা একটি তোয়ালে রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে ইয়াসির। লম্বা হাত দুটো দুদিকে মেলে রাখা। তার মাথা ও দু পায়ের কাছে দাঁড়িয়ে 4জন লাস্যময়ী তরুণী। 4জনই বিদেশি। গায়ের রং ধপধপে ফর্সা, মাথা ভর্তি সোনালি চুল, পরনে কালো রঙের দুটো টুকরো ছোট পোশাক। যদিও স্থান কাল দেশ ভেদে এই পোশাক এখানে স্বাভাবিক। তরুণীদের উভয়ের হাতে বডি ম্যাসাজ অয়েল। তারা নিজ নিজ ভঙ্গিমায় ইয়াসিরের সারা শরীর ম্যাসাজ করছে। কখনো বা দুষ্ট হেসে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে ইয়াসিরের শরীরের এক এক অংশ। এতে শক্ত পুরুষারী শরীরে নরম হাতের ছোঁয়ায় ইয়াসিরের যে শুধু ভালো লাগাই কাজ করছে তা নয়, বরং তার দেহখানাও একটু একটু জেগে উঠছে, চাচ্ছে নারী দেহের সংস্পর্শ। কিন্তু শরীর চাইলেও তার মনটা পড়ে আছে অন্য কিছুতে। তার শরীরে চাওয়া সুন্দরী নারী দেহ হলেও তার মন অন্য গান গাইছে। সে আচমকা বন্ধ চোখ খুলে হাতের কাছে থাকা তরুণীকে হ্যাঁচকা টানে কাছে আনলো। তারপর উল্টে গড়নে নিজের বুকের নিচে পিষে ফেলে একটা কালো ওড়না রাখলো মেয়েটার মুখের ওপর। চোখ দুটো খোলা রেখে কপাল আর নাক মুখ দিয়ে ভালো করে দেখলো। না, মিলছে না। এই চোখ দুটোও নয়। যেই চোখ সেদিন রাতে সে দেখেছিল সেই চোখ দুটো ছিল একেবারেই অন্যরকম, অদ্ভুত রকমের সুন্দর ছিল। চোখের ভাষা ছিল ধ্বংস করে দেওয়ার মতো। এমনি এমনি সেই চোখের মালিকের নাম দেয়নি অগ্নিকন্যা। এই তরুণীর চোখের সাথে মিলছে না দেখে ইয়াসির খুব বিরক্ত হলো। সেই মেয়েটিকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে তোয়ালে কোমরে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। তার জিম করা পেটানো দেহে তেল চপচপ করছে। এখনই শাওয়ার নেওয়া প্রয়োজন ভেবে শীষ বাজাতে বাজাতে এগোলো সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের নীল জল টলমল করছে। মাথার উপরে মস্ত বড় আকাশের ছবি ভাসলে স্বচ্ছ জলে। সে এক লাফ দিতে জল ছিটকে পড়লো আশেপাশে। তারপর বেশ কয়েকটা ডুব দিয়ে মাথা নাড়াতেই চুলের পানি ছিটকে পড়লো আশেপাশে। দম বন্ধ করে পানিতে নিজেকে ডুবিয়ে রাখলো মিনিটের কাঁটা ধরে। রোজকার চর্চা থাকায় খুব একটা কষ্ট হলো না। তবে সে প্রচন্ড অস্থির অন্য কারণে। আগে তার শরীরে ক্ষুধা জাগলে মেয়েদের নিয়ে শুয়ে পড়তো, আর এখন শরীর জাগলে মেয়ে আনে ঠিকই, তবে যখনই কাছে যায় কিংবা পার্টনারের চোখে চোখ পড়ে তখনই কিছু একটা মনে পড়ে মুডটাই চলে যায়, যা অতি মাত্রায় অসহ্য। কয়েকদিন যাবৎ এসব ঘটছে তার সাথে। মানে হয় এসবের? কে সেই কন্যা? কেনই বা খোঁজ মিলছে না তার? সামান্য দৃষ্টির বান ছুঁড়ে তার মনের সুখ কেড়ে নেওয়ার মানে হয়? শুরুর দিকে মেয়েটাকে খোঁজার জন্য এতটা আগ্রহ দেখায়নি, তবে আজকাল মনে হচ্ছে মাফিয়াগিরি ছেড়ে এই মেয়েটার সন্ধানেই বের হতে হবে। এসব ভাবতে ভাবতে সাঁতার কাটতে লাগলো সে। ঠোঁটে ফিচাল হাসি, মনে দুষ্ট ভাবনা। মেয়েটা যদি বেঁচে থাকে মুখোমুখি হবেই সে, আর যখন তাকে পাবে এক দণ্ড শান্তি দেবে না। সে শারীরিকভাবে আর না মানসিকভাবে।
তাকে এত প্যারা দেওয়ার শোধ হারে হারে তুলবে। ইয়াসির যখন এসব ভাবনায় মশগুল, তখন তার সহকারী বুরাক দৌড়ে এলো সুইমিং পুলের কাছে। হাঁপাতে হাঁপাতে এসে ঝরঝরে ইংলিশে বলল, স্যার, এক্ষুনি আমাদের বাংলাদেশে ফেরা উচিত। সহকারী বুরাকের কথা শুনে ইয়াসির ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পুনরায় সাঁতার কাটতে লাগলো। বুরাক নিজেও বুঝলো ইয়াসির সিরিয়াস ভাবে নিচ্ছে না তার কথা, তাই পুনরায় আমতা আমতা করে বলল, সৈয়ব সুদ্দার ভাই শাহরিয়ার শাওন আমাদের ডেরায় কাল হামলা করেছিলেন। মুখোশ পরে হামলা চালানোর প্রথমে কেউ চিনতে পারেনি, পরে জানা গেছে সে শাওন ছিল। ইয়াসিরের হাত পা ততক্ষণে থেমে গেছে। সে তীরে এসে ভেজা চুল ব্রাশ করতে করতে শীতল কণ্ঠে বলল, হঠাৎ আমাকে সুড়সুড়ি দিল কোন শালায়? যতটুকু জেনেছি তাতে মনে হচ্ছে চৌধুরী নিবাসে দুটো সিসি ক্যামেরা লাগিয়েছিলেন, সেটার কথা জেনে গেছে। বড় কথা হলো ক্যামেরার সব প্রথমে নজর পড়েছিল ওই বাড়ির ছোট্ট গিন্নির। অবাক করা ব্যাপার, উনি এক কথা কাউকে না জানিয়ে 2 মেয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তারা যাচ্ছে সোনা ইউজ। ও আইসি, এবার দেখি ফিরতেই হবে। এই নটকির পোলাপানকে নিয়ে আর পারা গেল না। এরা 2 ভাই আমার পিছনে সুড়সুড়ি না দিলে শান্তি পাই না বোধ হয়। চৌধুরীর ছোট কন্যাকে যে মধু দিয়ে কত শখ করে এনেছে এলাম, আবার আমার মুখের খাবার কেড়ে নিল ঝাবড়া পোলাপান। এইবার ফুলটাকে সেনা হাউস থেকে তোলা রিক্স হয়ে যাবে। কেন স্যার? কারণ সেনা হাউসে প্রতিটা গেটে বন্দুক হাতে তোমার বাপটা দাঁড়িয়ে থাকে। তোমার বাপদের টোপকে মেয়েকে দলে কি এত সহজ ভাবছো? সরি স্যার। যাই হোক, জেট রেডি রে করো। জি স্যার। এই কথা বলে বুরাক দ্রুত পায়ে প্রস্থান করলো। ইয়াসির জুসের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে গিয়ে ও হঠাৎ থেমে গেল। হাতের কাছে ওর আরেকটা শুকনো তোয়ালের নিচে থাকা পিস্তলটা নিয়ে শুট করলো বডি ম্যাসেজে করা এক তরুণীর দিকে। নিখুঁত নিশানায় তরুণীর কপাল ফুটো হয়ে বুলেট গিয়ে লাগলো পাশের দেয়ালে। টুং করে শব্দ করে সেটা ছিটকে পড়লো আশেপাশে। মেয়েটা সাথে সাথে মেঝেতে ধপ করে পড়লো, আর তখনই তার ছিটকে পড়লো একটি ক্যামেরা, যেটা দিয়ে এতক্ষণ ইয়াসিরের গতিবিধি রেকর্ড হচ্ছিল, এবং সেটা বাংলাদেশের কেউ নিখুঁতভাবে দেখছিল এবং নোট করছিল। কিন্তু ধরা পড়ে লাইসেন্সার লাগানো পিস্তলের মাত্র একটা বুলেট মেয়েটির প্রাণ কেড়ে নিল। মেয়েটি খোলা চোখে অদূরে দাঁড়ানো ইয়াসিরের দিকে তাকিয়ে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এদিকে মেয়েটিকে ধরা পড়তে দেখে শুদ্ধ বাংলাদেশে বসে শান্ত চোখে তাকিয়ে শুধু দেখে গেল। পরের দিন সকাল 8:30। শীতল থম মেরে বসে আছে তার রুমের সঙ্গে লাগোয়া ব্যালকনিতে। চোখ জোড়া অশ্রুতে টইটুম্বুর, নীরব কান্নায় গাল জোড়া ভিজে আছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে না মুছতে পরক্ষণেই গাল ভিজে একাকার। হেঁচকিও উঠছে ক্ষণে ক্ষণে। গতকাল রাতে গাড়িতে খাওয়ার পর কি মরণ ঘুম দিয়েছিল, একবারও সজাগ হয়নি। সারা রাত বেহুশের মতো পড়ে পড়ে ঘুমিয়েছে। সকালে সেনা হাউজে প্রবেশের পর নাকি শুদ্ধ পুনরায় ফিরে গেছে। ইস, মানুষটা সারা রাত কষ্ট করে এলো, অথচ একবার হাসি মুখে বিদায় জানাতে পারলো না। আবার কবে দেখা হবে ঠিক নেই, তারা কবে ফিরবে তাও জানে না। এতদিন সে কিভাবে থাকবে মানুষটাকে না দেখে? ফোনে কি দেখে মন ভরে, নাকি ছুঁতে পারে? এভাবে কি থাকা যায়? এমন তো না যে চুপি চুপি করে দেখা করতে আসতে পারবে। এসব ভেবে তার কান্না দ্বিগুণ বাড়লো। স্বর্ণ ফ্রেশ হয়ে কান্নারত বোনের কাছে এসে বলল, ফ্রেশ হয়ে খাবি, চল। শীতল বোনের কথা শুনে অশ্রু টলটল করা চোখে তাকিয়ে বলল, শুদ্ধ ভাই কি যাওয়ার সময় আমাকে ডেকেছিল? না, আমি ডাকতে বারণ করেছিলাম। কেন বারণ করেছিলি? এখন আমার কষ্ট হচ্ছে না? তোকে বলেছিলাম এত পণ্ডিতি করতে, না জানি কত কষ্ট পেয়ে ফিরে গেছে মানুষটা। বুঝতার মানুষ কষ্ট পাবে কেন শুধু শুধু? কথাটা শীতলের পছন্দ হলো না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, বাবা মায়ের ভালো মেয়ের অভিনয় তো ভালোই করলি আপু। মেয়ে হিসেবে তুই সর্বসেরা হলেও প্রেমিকা হিসেবে খুব জঘন্য, তা কি জানিস? জানি। তোর কষ্ট হচ্ছে না শায়ন ভাইয়ের জন্য? না। তুই আসল পাষাণ। তুই জানিস ভাইয়া তোকে ছাড়া থাকতে পারে না, তবুও কেন এত কষ্ট দিলি ভাইয়াকে? ভাইয়া কত বড় মুখ করে বলল তুই ভাইয়ার হাত কখনো ছাড়বি না, অথচ তুই কিনা সবার আগে ভাইয়ার হাত ছেড়ে দিলি। বাবা মায়ের ভালো মেয়ে হওয়ার লোভ সামলাতে পারলি না। স্বর্ণবনের কথা শুনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হঠাৎ বলল,
ধর এখন খবর পেলি তোর শুদ্ধকে কেউ গুলি করেছে কিংবা রাস্তায় পিষে দিয়েছে, কেমন লাগবে তোর? আপু, শীতল এত জোরে চিৎকার করে আপু বলেছে যেন তার গলার রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে স্বর্ণের দিকে। সামান্য কথাতে বোনকে এভাবে রেগে যেতে দেখে স্বর্ণ শুধু হাসলো। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শীতল বজ্র কঠিন স্বরে বলল, সামনে পরিস্থিতি কেমন হবে জানি না, তবে আমি শীতল ওয়াদা করে বলছি, শুদ্ধ ভাই যদি কখনো আমার দিকে হাত বাড়িয়ে ডাকে আমি তাকে ফিরিয়ে দেব না। আমার কাছে একদিকে তোরা, আরেক দিকে আমার শুদ্ধ ভাই। আমি তোর মতো করে আমার প্রিয় পুরুষের বুকে ছুরি চালিয়ে ভালো মেয়ে হতে পারবো না। বাবা মায়ের ভালো মেয়ে হতে গিয়ে তার ভালোবাসার দিকে আঙুল উঠাতে পারবো না। আর এই মুহূর্তে যা উচ্চারণ করলি ভুলেও আর করিস না আপু, তাহলে আমি ভুলে যাব তুই আমার আপন বড় বোন। যে মানুষটা বর্তমানে আমার মোনাজাতে স্থায়ীভাবে জায়গা দখল করেছে তার মৃত্যুর কথা কল্পনা করতেও পারি না আমি। মৃত্যুর কথা বললেই কেউ মরে যায় না বোন। না মরুক, তবুও তুই বলবি না। আমার শুদ্ধ ভাই, আমার সায়ন ভাইকে নিয়ে তুই কোনো কথা বলবি না। তোর থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই সেলফিশ, তুই খারাপ, তুই খুব খারাপ। এ কথা বলে শীতল কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। বোনের যাওয়ার দিকে তাকিয়ে স্বর্ণ কেবল হাসলো। বাবা আর্মিতে কর্মরত হলেও কখনো সেনানিবাসে আসেনি তারা। ফোনে যতটুকু দেখেছে সেইটুকুই, তবে আজ স্বচক্ষে ভেতরের পরিবেশ দেখে মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। চারপাশটা ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নারিকেল গাছের সংখ্যা একটু কম বেশি মনে হচ্ছে। স্বর্ণের এসব জায়গা খুব বেশি পছন্দ। সে একা একা দাঁড়িয়ে কিছুক্ষণ আশেপাশে দেখে আকাশের দিকে তাকালো। তারপর আকাশের বুকে উড়ে যাওয়া একটা পাখির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পৃথিবীতে হাজারটা মিথ্যা কথার মাঝে একটা মিথ্যা কথা হলো তোমাকে ছাড়া আমি বাঁচব না। আসলে কেউ কারোর জন্য মরেন না, মরণ এতটাও সোজান না। তুমিও ভাবতে তোমার স্বর্ণ কোমলকে ছাড়া বাঁচবে না, শ্বাস আটকে মারা যাবে। কিছুদিন যাক, দেখবে তুমি আমাকে ছাড়াই থাকতে অভ্যস্ত হয়ে গেছো। ভালো থেকো প্রিয়, আমাকে ছাড়াই ভালো থাকতে শেখো। এই কথা বলে স্বর্ণ স্থান ত্যাগ করলো। তারপর শীতলকে এত ডেকেও রুমের দরজা খোলাতে পারলো না। আর না মেয়েটাকে সারাদিন মুখে কিচ্ছু দিল। শাহাদাত চৌধুরী ব্যর্থ হয়ে মলিন মুখে চলে গেলেন। এখানে যদি স্বয়ং সারাফাত চৌধুরী হতেন তাহলে মেয়েটাকে দুবার ডাকতে হতো না। শুধু সারাফাত চৌধুরী যদি দরজায় কড়া নেলে বলতেন, মা আমার শীতল আম্মা কই, খাবো তো, এসো মা, ব্যাস তাতেই কাজ হয়ে যেত। আর হবে নাই বা কেন? বাবাকে কাছে না পেয়ে সারাফাত চৌধুরীর আঙুল ধরে হাঁটতে শিখেছে। ওনার হাতে খেয়েছে, ওনার বুকেই কত রাত ঘুমিয়েছে। মায়া মায়া টান জিনিসগুলো অদ্ভুত রকমের। যখন সবাই ব্যর্থ হলো তখনই শাহাদাত চৌধুরীর কাছে কল এলো। বড় ভাইয়ের নাম্বার দেখে শাহাদাত চৌধুরীর বুক কেঁপে উঠল। তবুও কল রিসিভ করতেই ভেসে উঠল বড় ভাইয়ের মুখ। তবে উনি ভাইয়ের মুখের দিকে তাকানোর সাহস পেলেন না, তাই চোরের মতো মুখ কাচুমাচু করতে লাগলেন। সারাফাত চৌধুরী যেন বুঝলেন ভাইয়ের অবস্থা, তাই বললেন, আমার শীতল আম্মা কই? দূরে গিয়ে বড় আব্বুকে ভুলে গেলে চলবে? এই বুড়ো মানুষটার কথা কেউ না ভাবলে কাঁদন নিয়ে বাঁচবা আমি। বোন, বড় আব্বু কথা বলবে, দরজা খোল। এ কথা বলতে দেরি দরজা খুলে ফোন কেড়ে নিতে দেরি হয়নি। এরপর তার ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে তোতা পাখির মতো বলতে লাগলো, বড় আব্বু, বড় আব্বু আমাকে নিয়ে যাও। শীতলকে এভাবে কাঁদতে দেখে সারাফাত চৌধুরী ক্যামেরা ঘুরিয়ে নিলেন অন্যদিকে। তারপর দ্রুত চোখ মুছে ক্যামেরা ঠিক করে আদুরে সুরে বলতে লাগলেন, আম্মা, আমার আম্মা যান, কেঁদো না মা, খেয়েছো মা, মুখ শুকনো লাগছে কেন? বড় আব্বু আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। খুব তাড়াতাড়ি আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো মা, তোমাকে ছাড়া আমাদের বাড়ি অচল। কাঁদো না মা, তুমি কাঁদলে আমি কি ভালো থাকবো বলো? এ কথা বলতে সিতারা ফোন কেড়ে নিলেন। আঁচলে চোখ মুছে জোরে জোরে কাউকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, এই যে আমরা তোর আপন হতে পারিনি, আমি কালই শুদ্ধকে পাঠাবো, তোরা দু বোনেই চলে আসবি। আর কে বাড়ি ফিরলো না ফিরলো এত দেখার সময় নাই, চলে আয়, আমি নিজে তোদের বিয়ে দেব।
দেখি কোন আর্মি আর আর্মির বউ বাধা দিতে আসে। দেশে কি আর আইন নাই, নাকি আমরা আইন বুঝি না? বাড়ির মেয়ে দুটোকে নিয়ে গিয়ে লায়ক সেজেছে তারা, লায়ক। মেয়ে ওদের একারই, আমরা যেন বানের জলে ভেসে গেছি। আমাদের কোল ফাঁকা করবি তো আগে কেন মেয়ে দুটোকে নিয়ে যাসনি? কেন হিসেব করে বাড়ির সন্তানদেরকে ভালোবাসতে বলিসনি? পেলে পুষে বড় করলাম আমরা, এখন আমাদের বুক ফাঁকা করে দিয়ে তারা ভালো বাবা মা সাজছে, ভালো বাবা মা। সারা রাত গোপনে কাজ সেরে সকালবেলা ফিরেছে আজম আর সায়ন। প্ল্যান সাকসেস হওয়ায় আনন্দে একটু একটু নেশাও করেছে তারা, তবে হাঁটা চলা ভালো করে না খেয়াল করলে সেটা বোঝার উপায় নেই। এখন তাদের প্ল্যান সারাদিন পড়ে পড়ে ঘুমাবে, তারপর সন্ধ্যায় উঠে ইয়াসিরের ডেরায় আরেকবার হামলা চালাবে। গত রাতে যে ক্ষতি করেছে এতক্ষণে জায়গা মতো খবর টবর চলে গেছে নিশ্চয়ই। এখন তেহরানে বসে বসে ইয়াসির মনের দুঃখ একবার কপাল চাপড়াক, আরেকবার না হয় পেছন চাপড়াক। এসব নিয়ে কথা বলতে বলতে অফিসে ঢুকে দেখে স্পেশাল চেয়ারে রাজকীয় ভঙ্গিমায় শুদ্ধ বসে আছে। তার পরনে গতদিনের সাদা শার্ট ও কালো প্যান্ট। শীতলদের রেখে এখানে এসেছে বলার অপেক্ষা রাখে না, কিন্তু কেন এসেছে? সে আসতে বলেছে? তার কি কেউ আছে এই পৃথিবীতে? নেই, নেই তো। থাকলে কি আর কেউ বাড়ি থেকে দাঁড়াতে পারতো? তারা জানে না সে বাড়ি ছেড়ে থাকতে পারে না। আদৌ কখনো থেকেছে? মায়ের হাতের খাবার না খেলে ওর পেট ভরে না। সারা দুনিয়া খেয়ে নিলেও মায়ের হাতের ডাল ভাত না খেলে মনে হয় পৃথিবী ক্ষুধার রাজ্য। এক রাত কেটে গেল, তার ভাই বোনরা কই? কানের কাছে তারা কিচিরমিচির করছে না কেন? নানান আবদার নিয়ে ছুটে আসছে নাই বা কেন? শীতলটাও তো একবার ফোন করলো না। বোনের ছায়ায় থেকে ওই বেয়াদবটাও আরো বেয়াদব হয়ে গেছে। শীতলের কথা মনে হতেই শায়ন শুদ্ধের মুখের দিকে তাকানোর আর সাহস পেল না। এক পাষাণ নিষ্ঠুর মানবীর জন্য শুদ্ধ শীতলের বিয়ে আটকে গেল। তাদের কথা না বললে হয়তো শুদ্ধ শীতলের বিয়ের আটকানোর ক্ষমতা কারোই থাকতো না। সে আটকাতে দিত না, কিন্তু ভেবেছিল চার বোনের বিয়েটা যদি একসাথে হয় তাহলে মন্দ কি? তারও ইচ্ছে করে না গোপনে প্রেম চালিয়ে যেতে। সে তো স্বর্ণকে আগে থেকেই বলতো বিয়ের কথা, বরং স্বর্ণই তাকে বারবার আটকেছে। এটা ওটা বলে বুঝিয়েছে, নয়তো তাদের কথায় সবাই আগে জানতো। কিন্তু যার জন্য জানালো সেই সবার আগে হাত ছেড়ে নিজের পথ বেছে নিল। মধ্যখান থেকে শুদ্ধের শীতলকে দূরত্বের দহনে নতুন করে পড়তে হলো। বর্তমানে তার ভাই বোনের কষ্ট, কারণ সে একথা ভাবলেও অপরাধ বোধে বুক পাঁজর ভেঙে আসছে। যাদের সম্পর্কের সূচনা নিজে করেছিল সময়ের ব্যবধানে, সেই এখন হয়েছে তাদের দূরত্বে থাকার মূল কারণ। এটা কি কষ্টের নয়? মনে মনে একথা ভেবে সে একজন ভাইকে দেখে মুখ ঘুরিয়ে নিল। শুদ্ধ দেখলো, বুঝলো ভাইয়ের মনের কথা। কেন জানি তার ঠোঁটের কোণে এক টুকরো হাসিও ফুটে উঠল। তারপর কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ বলল, বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, তাই এখানে এলাম। ততক্ষণে সায়ন হাত পা ছড়িয়ে মেঝেতে শুয়ে পড়েছে। মাথাটা টলছে, শরীরটা যেন ভার ছেড়ে দিতে পারলে বাঁচে। তার দেখে দেখে আজমও তার পায়ের কাছে শুয়ে পড়ল। তখন শুদ্ধর কথা জবাব সায়ন বলল, সবাই চিন্তা করবে। করবে না বলো? করছে। তাহলে যা। শুধু আমার জন্য চিন্তা করছে, আমি কিন্তু একবারও বলিনি। শুদ্ধর প্যাঁচ কাটানো কথায় সায়ন ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের দিকে। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, আমি যাব না। যেতে কখন বললাম? তোমাদের যখন ইচ্ছা করতে পারো, আমি কাউকে বারণও করবো না, থামতেও বলবো না। তাহলে বাড়ি যাচ্ছিস না কেন? এ কথা শুনে শুদ্ধ চেয়ারে মাথা হেলিয়ে ঘৃণীয়মান সিলিং এর দিকে তাকালো। তারপর বেশ কিছুক্ষণ থেমে ধীরে ধীরে বলল, সাহসে কুলাচ্ছে না। আমি তো জানতাম আমার থেকেও আমার ভাই সাহসী। তা তো বটে। তবে আজ এটাও জেনে রাখো, তোমার ভাই একটা অপ্রিয় মুখের কাছে ভীত। এক আদুরে স্নিগ্ধ মুখের খিলখিল করা হাসির কাছে কুপকাত। এক চঞ্চল হরণের অভিমানী দৃষ্টির কাছে পরাজিত। ঘুরে ফিরে শুধু ওই একটা জায়গা আটকে যায়, আর তাকে হারানোর ভয়ের নীরব যন্ত্রণায় প্রতিনিয়ত কুকড়ে থাকে। এটুকু বলে শুদ্ধ থামলো। তারপর শুকনো ঢোক গিলে পুনরায় বলল, আর রইল বাড়ি ফেরার কথা। আসলে বাড়িতে ফিরতে ইচ্ছে করছে না, কারণ
বাড়ি গেলে আজ আর কেউ দরজায় দাঁড়িয়ে ইঁদুরের মতো মাথা বের করে উকি মেরে বলবে না। তা শুদ্ধ ভাই রাজ্যে জয় করে ফিরলেন বুঝে? নতুবা তার বড় আব্বুকে নালিশ করার ভয় দেখাবে না। পরক্ষণেই মিষ্টি করে হেসে নালিশ থেকে বাঁচার জন্য ঘুষ চেয়েও বসবে না। খেতে বসলে হুড়মুড় করে পাশের চেয়ারটা দখল করবে না। টেবিল ভর্তি খাবার থাকলেও তার দৃষ্টি আমার প্লেটের দিক থেকে সরে না। তাকে বাড়ির শুদ্ধ যত জায়গাছে তুলে দিক, তার নজর শুধুই তার শুদ্ধ ভাইয়ের প্লেটের দিকে। থাকুক সেখানে এক টুকরো আধ খাওয়া মাংস, তবুও তো সেটাই লাগবে। কিন্তু আজ থেকে কেউ আমার ভাগের খাবারে ভাগ বসাবে না। যখন আমার খাবারে হামলা করতে সাকসেস হতো, তখন মনের আনন্দে সে পা নাচাত। আচমকা আমার পায়ের সাথে বাড়ি খেলে মুখ কাঁচামাচা করে বলতো, ইয়ে শুদ্ধ ভাই, টেবিলের নিচে অনেক মশা। আমি বাইরে না থাকলে কেউ মনের রাগ মেটাতে আমার রুমটা এলোমেলো করবে না। আমার শখের পারফিউম মেখে ঘুরঘুর করবে না। টি শার্ট নিয়ে পালাবে না। ফোন লুকিয়ে রাখবে না। মারির ভয়ে কাজ করতে ভয় করবে না। স্টাডি টেবিলে বসে আমার নেটে জাতা একটা ছবি এঁকে নিচে লিখবে না, চৌধুরী পুত্র সোয়াইব শুদ্ধ। এত না-এর মাঝে কি একটু ভালো থাকা যায়, নাকি স্বস্তি নিয়ে নিঃশ্বাস নেওয়া যায়? এইটুকু বলে শুদ্ধ থেমে গেলে সায়ন এক দৃষ্টিতে শুদ্ধর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি বলবে, কি বলে বুঝ দেবে? আচ্ছা, একবার কি উঠে শুদ্ধের পাঁজরা ধরে মাপ চাইবে? তার ভুল সিদ্ধান্তের জন্যই তো এখন ভাই কষ্ট পাচ্ছে। তাতে ছোট ভাইটার বুকের ভাঙন কি কমবে? থামবে ওই বুকের ঝড়? শত চেষ্টা করেও সায়ন একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আজকাল কি যখন তখন কথা বলার শক্তিও হারিয়ে ফেলছে সে? কই, আগে তো এমন হতো না। তবে কি নতুন রোগে ধরেছে তাকে? এদিকে দু ভাইয়ের অবস্থা দেখে নীরবে ঝরঝরিয়ে কেটে যাচ্ছে বেচারা আজম। সে মানতেই পারছে না এদের অবস্থা। ভালোবাসা দুটো মানুষকে ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। ভালোবাসার এত শক্তি, এত দহন! কোন বালের টানে মানুষ শুধু শুধু আরেকজনকে ভালোবাসতে যায়? কি বা আছে ওই বালের ভালোবাসায়? বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। কেউ টু শব্দও করলো না। তবে শুদ্ধ হঠাৎ উঠে দাঁড়িয়ে সায়নকে বলল, ভাইয়া চলো। ভেজা কণ্ঠে সায়ন জবাব দিল, আমি যাব না ভাই, তুই ফিরে যা। ফ্ল্যাট নিয়েছে, তুমি আর আজও আজ থেকে সেখানে থাকবে। রাত বেরোতে এখানে থাকাটা রিস্কি হয়ে যায়। তাছাড়া আম্মুরও যখন তখন এখানে আসতে পারবে না। ফ্ল্যাটে থাকলে তারও আসতে পারবে। সাম্য সুজন কি তোমাকে না চাইলে বাড়িতে বসে থাকবে? রাস্তা পার করে আসতে আবার অ্যাক্সিডেন্ট ঘটাবে। মূল কথা হলো তোমার বোন আমার কথা বলে শক্তিটুকু কেড়ে নিয়ে গেছে। আমি এই মুহূর্তে দুটো কথা বলে শক্তিও পাচ্ছি না। আমি আপাতত নতুন ফ্ল্যাটে যাচ্ছি, তুমিও চলে এসো। আর হ্যাঁ, গতকাল থেকে না খাওয়া, ক্ষুধাও লেগেছে। আসার সময় খাবার নিয়ে এসো। খেয়ে না হয় বউ কিনে শোক পালন করবো। ছটফটে গলায় একথা বলে বিল্ডিং এর নাম, ফ্ল্যাট নং বলে একটা চাবি ছুঁড়ে দিয়েই শুদ্ধ বেরিয়ে এলো। সে জানে তার ক্ষুধার কথা শুনলে তার ভাই না এসে থাকতেই পারবে না। শুদ্ধ দ্রুত পায়ে রাস্তা পার হয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো শীতলের কোনো কল বা মেসেজ এসেছে কিনা। হ্যাঁ, যা ভেবেছিল তাই। মোট 13টা কল, 7টা মেসেজ এসে জমা হয়েছে। ফোন সাইলেন্ট করেছিল, মনেই ছিল না। হঠাৎ মনে হতেই বেরিয়ে এসেছে এবং তার ভাবনা সঠিক দেখে মুখে এবার হাসি ফুটল। বিশেষ করে ডিসপ্লের উপরে ভাসতে থাকা মেসেজটি দেখে। কেউ কি আমাকে একটুও মিস করছে না? কথা বলছে না কেন তার ব্যাংকাচির সাথে? এদিকে শুদ্ধ বেরিয়ে যেতে সায়নও হুড়মুড় করে উঠে বসলো। বাপায়ের কাছে শুয়ে থাকা আজমকে লাথি মেরে উঠিয়ে বলল, এই শালা শুনলি না, আমার ভাইয়ের ক্ষুধা পেয়েছে, চল খাবার নিয়ে যেতে হবে। আর আমি শোকে মরছি কেন? এক শাশুড়ির মেয়ে রিজেক্ট করেছে, তাতে কি? কত শাশুড়ির মেয়ে আছে না? শায়ন কি ফেলনা রে? ফেলনা না। এ কথা বলে পার্টির অফিসের দরজায় তালা ঝুরিয়ে বের হতে দেখলো রাস্তার ওপারে শুদ্ধ দাঁড়িয়ে আছে, ফোনে কারোর সাথে কথা বলছে। সে এগিয়ে গিয়ে আচমকা রাস্তার মধ্যে শুদ্ধকে জড়িয়ে ধরলো। শুদ্ধ ভ্রু কুঁচকে কল কেটে বলল, আমি স্বর্ণ না, শুদ্ধ। ভাইয়ের কথা শুনে সায়ন ফিক করে হেসে ফেললো। তারপর ভাইকে ছেড়ে দিয়ে বলল, তোর বোন নেই তাতে কি, তোকে দিয়ে কাজ চালাবো। ভাইয়ের কথা শুনে শুদ্ধ এমন ভাবে নাক মুখ কুচকে দুপা পিছিয়ে গেল যে সায়ন তার আজম হো হো করে হেসে উঠল। তারপর তিনজনই গেল নতুন ফ্ল্যাটের দিকে। যাওয়ার পথে কিনলো পছন্দের খাবারই।
তাদের হাসি মুখে দেখে চায়ের দোকানের ভেতরে বসে থাকা সাফওয়ান চৌধুরী শুধু চেয়ে চেয়ে দেখলেন। তার মনে মনে দোয়া করলেন পৃথিবী উল্টে যাক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক টিকে থাক। সকালের দিকে সারাফাত চৌধুরীর সাথে কথা বলে শীতলের মন একটু ভালো হয়েছে, কান্নাকাটি থেমেছে। হঠাৎ তার আরেকজনের কথা মনে হতে খোঁজ করে জানতে পারলো তার রুবাব ভাইয়া সকালে চলে গেছে শতরূপা চৌধুরীর কাছে। এই বাড়িতে নাকি তার দমটা আটকে আসছে। বাকিরা কত করে বারণ করলো, কিন্তু কারো কথা শোনেনি ছেলেটা। শুধু ভেজা কণ্ঠে চোখ মুছতে মুছতে বেরিয়ে যাওয়ার সময় বলেছে, এতদিন এখানে পড়েছিলাম ছোট ভাই বোনদের জন্য, তারাই যখন নেই তাহলে কেন আর কি হবে? তারা সেদিন আর ফিরবে, আর যেদিন আবার ফিরবে, আবার এই বাড়িতে চাঁদের হাট বসাবে, আবারও সেদিন ফিরবো। এই কথা শুনে শীতল আরেক চোট কেঁদে রুবাবের সাথে কথা বলল। কেঁদে কেঁদে বলল চট্টগ্রাম চলে যেতে। রুবাব শুধু মলিন হাসলো কেবল। তবে ভুলেও সায়নকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে এ কথা শীতলকে সে জানালো না। শুধু সে নয়, চৌধুরী বাড়ির কেউই জানায়নি, কারণ এতেও পাগল মেয়েটা নিজেকে দোষী ভাববে। বোনকে খুব কাঁদতে দেখে রুবাব বলল তার ছুটি শেষের দিকে যাওয়ার আগে অবশ্যই সে দেখা করে যাবে। এ কথা শুনে শীতলকে মানিয়ে আকার ইঙ্গিতে জানালো সায়ন নাকি খুব বেশি কষ্ট পেয়েছে, তার সাথে যেন একটু কথা বলে। সায়ন, রুবাব, সাম্য, সৃজন, শখ, স্বর্ণ এরা কেউই শীতলের কাছে কম না। সব কথা ভাই বোনকে জান দিয়ে ভালোবাসে সে। আরেক ভাই কষ্ট পাচ্ছে শুনে শীতল তখনই ফোন দিল সায়নকে। বেশ কয়েকবার কলটা বেজে বেজে কেটে গেল। শীতল ভাবলো শাহজাদ চৌধুরী নাম্বার দেখে সায়ন কল রিসিভ করছে না, হয়তো রেগে আছে। এখন থাক, একটু পরে না হয় তার ফোন থেকে কথা বলবে। মনে মনে এ কথা ভেবে সে থমথমে মুখে সাবান নিয়ে খাবার খেলো। তখনও কেঁদে কেটে চোখ মুখের যা অবস্থা। শিমিন চৌধুরী ভ্রু জোড়া কুচকে এতক্ষণ বসে বসে মেয়ের রং ঢং দেখে গেলেন। কিছু বলতে গেলে শাহজাদ চৌধুরী আর স্বর্ণ বারবার আটকে দিচ্ছে, নয়তো বেয়াদবটাকে চড়িয়ে ঢং ছুটিয়ে দিতেন। এমন ভাব করছে যেন তাকে বাড়ি থেকে তুলে এনে আটকে রাখা হয়েছে। এতই যখন বাড়ির লোকদের প্রতি দরদ, আসতে গেলি কেন? আসলি তো এত সব ঢং দেখানোর মানে কি? বিয়ের পর এতগুলো দিন ওই বাড়িটাকে আপন বাড়ি, ওই বাড়ির মানুষগুলোকে বুকে জায়গা করে নিয়ে আগলে এসেছেন। এখন তাদের ছেড়ে আসতে ওনার যখন কোনো সমস্যা হচ্ছে না, তাহলে দুদিনের ছানাপোনা হয়ে তাদের এত বাধা কিসের? পৃথিবীতে এসেছিসই বা কদিন হলো? সংসারের মায়া বুঝিস? নিষ্ঠুরে পৃথিবীর মারপ্যাচ বুঝিস না, জানিস না মেয়ের মায়েদের জ্বালা। জানলে আজকের পরিস্থিতি বদলে যেত। এমন ধরনের নানান কথায় ওনার রাগ চড়ে গেল। এখন এখানে বসে থাকলে কাকে কি বলে বসবে জানে না, তাই উঠে রুমের দিকে গেলেন। তখন বড় জায়ের বলা সব কথাগুলো শুনেছেন, কিন্তু সব কথার জবাব নেই। পরিস্থিতি মোতাবেক থাকলেও দিতে নেই, কারণ জবাবের আরেক নাম সঠিক সময়। সারাদিন কেটে এখন বিকেল, গোধূলি মুহূর্ত। রুম থেকে বেরিয়ে শীতল বাইরে এসে দাঁড়িয়েছে। এদিক ওদিক তাকিয়ে দেখছে সেনা হাউজের চারপাশ। জায়গাটা ভীষণ সুন্দর, তবুও মন খারাপ থাকায় কিছু ভালো লাগছে না। মন খারাপের কারণ সকালে শুদ্ধের সঙ্গে দেখা করে বিদায় নিতে পারেনি। ফোন করলে শুদ্ধ রিসিভ করেনি, না মেসেজের রিপ্লাই করেছে। পাষাণ পুরুষটাকে নিয়ে হয়েছে যত জ্বালা। বাড়িতে থাকতেই পাত্তা দিত না, এখন এত দূর চলে এসেছে। শীতল হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেল। দেরি করে গোসল করে চুলগুলো এখনো ভেজা, তাই লম্বা চুলগুলো ছেড়ে রাখা। ছাড়া চুল মৃদুভাবে উঠছে বিকেলের স্নিগ্ধ বাতাসে। পরনে সাদা ও কালো মিশেলের নতুন 3 পিস, ওড়নাটা যেন অবাধ্য। হঠাৎ করে নজরে এলো সিঁড়ি বাঁকা পুকুরের দিকে। পুকুরে ফুটে আছে অনেক লাল শাপলা। সে লাল শাপলার কাজ দেখেনি, তবে একবার সপরিবারে পিকনিকে গিয়ে সেখানকার বড় একটা পুকুরে লাল শাপলা দেখেছিল। তুলে গেলে বড়মা বলেছিল লাল শাপলা তুলতে নেই, এই ফুলের গোড়ায় নাকি বিষধর সাপ থাকে। সাপের কথা শুনে সেদিন আর তুলেনি। শীতল কি ভেবে গালে হাত দিয়ে পুকুরের মাছ সিঁড়িতে বসলো। মিনিট না পেরোতেই সেখানে স্বর্ণ উপস্থিত হলো। কেবল শাওয়ার নিতে ঢুকেছে, এই সুযোগে বাইরে বেশি এসেছে শীতল। বোনকে না দেখে খুঁজতে খুঁজতে সেও ছুটে এসেছে। পাশে বসেছে নিঃশব্দে।
তার উপস্থিতি টের পেয়ে শীতল একবার তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে তাকালো পুকুরের টলটল জলের দিকে। চোখে ভাসছে কত কথা, কত স্মৃতি। আজ ঈদের পরের দিন, সব ঠিক থাকলে বাড়িতে কত কত মজা হতো। নয়তো চৌধুরীদের 3 গিন্নির 1 গিন্নির বাপের বাড়িতে সব পরিবারে দাওয়াত খেতে যেত। যখন এসব ভাবনায় মশগুল, তখন সেখানে আর্মির ড্রেস পরা এক যুবক এসে দাঁড়ালো। পেছনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে উপস্থিতি জানান দিয়ে হাসি মুখে বলল, ম্যাম, আমি জুবায়ের। স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তা কোথায় যেতে চান বলুন? এ কথা বলে জবাবের আশায় পাশে বসা স্বর্ণের দিকে তাকালো। চোখে মুখে মুগ্ধতা। শাহাদাত স্যারের মেয়ে আছে জানতো, তবে পুতুলের মতো দেখতে তা জানা ছিল না। বলা বাহুল্য, মিসেস শাহাদাতও ভীষণ সুন্দরী, তা বলার অপেক্ষা রাখে না। জুবাইয়ের বয়স বেঁধে বুঝলো স্বর্ণ বড় আর শীতল ছোট, কিন্তু এখানে কে স্বর্ণ আর কে শীতল বুঝে উঠতে পারলো না, কারণ স্যারের থেকে শুধু নাম দুটো শুনেছে সে। এদিকে জুবাইরের দৃষ্টি খেয়াল করে শীতল তার আপাদ মস্তক পরক করে ভ্রু কুচকালো, মনে মনে মুখ বাঁকালো, তারপর বলল, আমার বোন বোবা, কথা বলতে পারে না, যা বলার আমাকে বলুন। বোবা শুনে জুবাইরের মুখে বিস্ময় খেলে গেল। আফসোসও হলো, এত সুন্দর মেয়েটা কিনা বোবা। তবে হবু কেউ হতে যাচ্ছে ভেবে হাসি মুখেই বলল, সরি ম্যাম, আমি আসলে জানতাম না। ইটস ওকে। তা কোথায় যেতে চান বলুন? আশেপাশে সমুদ্র আছে, যেখানে পা ডুবিয়ে বসে থাকা যাবে। পতেঙ্গা আছে? ভিড় কেমন? সমুদ্রের পাড়ে তো ভিড় থাকে, তার উপরে আজ ঈদের পরের দিন। সাধারণ জনতা সেদিকেই হুমকি খেয়ে পড়ে। তবে আপনারা চাইলে আপনাদের আশেপাশে ভিড় কম রাখার চেষ্টাটুকু করতে পারি। ওহ, যদি যাই, আপনি কি এই ড্রেস আপে আমাদের নিয়ে বের হবেন? জি না ম্যাম, অফিসিয়াল কাজ ব্যতীত ইউনিফর্ম পরে আমাদের যেখানে সেখানে যাওয়ার নিয়ম নেই। কাজেই সিভিল ড্রেস আপে বের হতে হবে। তাহলে ঠিক আছে, নয়তো আর্মি নিয়ে ঘুরছি ভেবে অনেকেই তাকাবে, এই জন্যই বললাম আর কি। শীতল একবার বোনের দিকে তাকিয়ে জানালো একটু পরে রেডি হয়ে আসছে তারা। দুপুরের দিকে মা বাবা গিয়ে চলার মতো টুকটাক শপিং করে এনেছে, আরও করতে হবে। তারপর জুবাইর রেডি থাকতে বলে চলে গেল। তখন স্বর্ণ বোনের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, আমাকে বোবা বললি কেন? আমি কবে বোবা হলাম? স্বর্ণের কথা শুনে শীতল উঠে দাঁড়িয়ে হাত ঝাড়লো, তারপর ভাব নিয়ে বলল, শাহান ভাইয়ের আদেশ ভুলেও যেন তোমার আশেপাশে কাউকে ঘেঁষতে না দেই। ভাইয়ার আদেশ অনুযায়ী আজ থেকে তুমি বোবা। সে বলবে আর আমাকে মানতে হবে? হবে। কেন হবে? কারণ আমার ভাই তোমাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। থাক, ভাইকে নিয়ে আর উকালতি করতে হবে না। এখন বল, ওর সাথে তোর কথা হয়েছে? হয়েছে। আমার নামে অভিযোগ করেছে? না, শুধু বলেছে তোমার আশেপাশে যেন কেউ না ঘেঁষতে পারে। যদি ঘেঁষে তাহলে শুদ্ধ ভাইকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। অর্থাৎ ভাসুরের দেওয়া দায়িত্ব ঠিকঠাক পালন করতেই হবে, নয়তো আমার ওগো হাতছাড়া হয়ে যাবে। বোনের কথা শুনে না চাইতো স্বর্ণ হেসে ফেললো। তারপর দু বোন গল্পে গল্পে রেডি হতেই শাহাদাত চৌধুরী বলল, যাচ্ছে মা, যাও। জুবাইর দায়িত্ববান ছেলে, আশা করছি সমস্যা হবে না। আর যা লাগবে জুবাইলকে বলবে, কেমন? আর হ্যাঁ, বলতেই ভুলে গেছি, সে কিন্তু নিজেও মেজর। আশা করি তাকে সম্মান করবে, সম্মান দিয়ে কথা বলবে। জুবাইয়ের মেজর শুনে শীতল অবাক হয়ে বোনের দিকে তাকালো। স্বর্ণের মধ্যে কোনো ভাবান্তর দেখা দিল না, কারণ এখন তার ইউনিফর্মে যে র্যাঙ্ক বেজ দেখেছিল। তারপর জুবাইরকে ডেকে পাঠালে তারা দুই বোন পার্কিং লটে গেল। নামি দামির গাড়িতে হেলান দিয়ে সিভিল গেট আপে তাদের জন্য অপেক্ষা করছিল জুবাইর। তাদের দেখে নিজেই হাসি মুখে গাড়ির দরজা খুলে দিল। বলা বাহুল্য, আর্মি কাট করা চুলের ছেলেটা যথেষ্ট সুদর্শন, মিশুকে। তবে কথা বলছে, মজা করছে মেপে বুঝে। বের হওয়ার আগ মুহূর্তে শুদ্ধর একটা মেসেজ পেয়ে শীতলের মনটা ভালো হয়ে গেছে। বেড়াতে যাওয়ার কথা শুনে শুদ্ধকেও জানিয়েছে। জবাবে তার ঘাটতারা পুরুষ বলেছে হিজাব পরে ভদ্র বেশে বের হবে, আর যার তার সাথে কিলকিল করা থেকে বিরত থাকবেন। একটা অভিযোগ যদি কানে আসে, পিঠের চেলা কাঠের বাড়ি একটাও কম পড়বে না বলে দিলাম।
আগে শুদ্ধ যখন এই ধরনের কথা বলতো খুব রাগ করত, মনে মনে গালি দিত, কিন্তু এখন বোঝে এসবের আড়ালেও ভালোবাসা লুকিয়ে আছে। ভদ্রতার খাতিরে টুকটাক কথা বলছে জুবাইরের সাথে, তাদেরকে এটা ওটা দেখাচ্ছে, চিনাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে স্বর্ণ কথা বলতে পারে তা জুবাইর জানে, এবং এটাও জানে এদের দুই বোনেরই একজন চঞ্চল, তার একজন খুবই শান্ত। সেই হিসেবে দুজনের কথার কথা হচ্ছে। এদিকে জুবাইরের আদেশ পেয়ে কয়েকজন আর্মি সৈনিক শিবিরে পতেঙ্গায় উপস্থিত হয়ে জায়গা বেছে নিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। সমুদ্রে পা পা বেড়ানো যাবে এবং স্পেশালভাবে স্বাগত জানানোর ব্যবস্থা করেছে, যেখানে ভিড়ভাট্টা থাকবে না, হট্টগোল থাকবে না। এদিকে এটা ওটা দেখতে দেখতে যেতেই মাগরিবের আজান পড়ে গেল, জ্যামে বাধা পেল। তারপর ধীরে ধীরে যখন পৌঁছালো তখন রাত প্রায় 8:30। রাত হয়ে গেলে সমুদ্র দেখতে পারবে না বলে শীতল মুখটা ভোঁতা করে বোনের দিকে তাকালো। ওইদিকে স্বর্ণ গাড়িতে উঠে কড়া দৃষ্টিতে খেয়াল রাখছে জুবাইরের প্রতি। এর মধ্যে ঘাপলা কিছু দেখলেই গুজে রাখা ছুরি বসাতে দ্বিধা করবে না। কাছের মানুষগুলো ভালোই, সবাই খুব বিশ্বস্ত, তবুও অন্ধবিশ্বাস কাউকেই রয়। সে বরাবরই একটু কঠিন ধাঁচের, তিক্ত কাজ তিক্ত কথাগুলো আগে করে, ভাবে পরে অপছন্দের তালিকা দখল করেছে। বাবার পরিচিত এই লোকটা, তাদের নয়। আর বাবা মাও যে বিশেষ কারণে তাদেরকে একসাথে পাঠিয়েছে এটা বুঝতে তার কষ্ট হয়নি, বরং বুঝে ফেলে তার ছেলের হাসি হেসেছে। গাড়ি থামলে তারা একে একে সবাই নামলো। একটু পথ হেঁটে সামনে এগোতেই দমকা বাতাসে শরীর জুড়িয়ে দিল। উঠছে লাগন পরনের ড্রেস। আকাশটা আজ গম্ভীর হয়ে আছে, চাঁদ নেই, তারা নেই, জ্যোৎস্না নেই, কেমন যেন থমথমে হয়ে আছে আকাশের অবস্থা। লাইটের ঝলকানিতে দেখা যাচ্ছে সমুদ্রের কোল ঘেঁষে সিমেন্টের ব্লক রাখা। শীতল ব্লকের উপর বসে পা ভেজাতে ভেজাতে আশপাশ তাকালো। আকাশের অবস্থা দেখে কেমন লোকজনও নেই বোধহয়, তবে তার কেন জানি ভালো লাগছে। আর এই ভালো লাগাটা দ্বিগুণ হতো যখন পাশে তার বিশুদ্ধ পুরুষটাকে পেত। আবার শুদ্ধকে মনে পড়ে, সে মনে মনে বলল, শুনছো হে সমুদ্র, আজকে আমি এক পা ভেজালাম, খুব তাড়াতাড়ি আমার বিশুদ্ধ পুরুষকেও নিয়ে আসব, তোমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেব। প্রথম খ্যাচ খ্যাচ করলেও পরে দেখবে আমার পুরুষটা খুব উদার মনের। সে একজন পাহাড় লাভার হলেও সমুদ্রকেও অনীহা করবে না, বরং তোমাকেও সাদরে গ্রহণ করবে। তখন আমরা দুজন দুজনার হাতে হাত রেখে একসাথে সমুদ্রে পা ভেজাবো। অতঃপর সেখানে অনেকক্ষণ সময় কাটালো তারা। ঘুরে দেখলো পতেঙ্গার দোকানগুলো থেকে কেনাকাটা করে গাড়িতে উঠতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টির মধ্যে জুবাইর গাড়ি টানছে কাছে, কারণ শাহাদাত চৌধুরী কলের পর কল দিয়ে যাচ্ছেন। চলেও এসেছে, প্রায় আর কিছু দূর গেলে পৌঁছে যাবে। কিন্তু মেঘের গর্জন শুনে অন্তরাত্মা কেঁপে উঠল, এবং এত জোরে জোরে মেঘ ডাকছে শীতল ভয়ে বোনকে আঁকড়ে ধরে বসে আছে। চোখ মুখে ভয়ের ছাপ, অজ্ঞতা। বাধ্য হয়ে এবার জুবাইর বলল, জি বুঝেছি, সামনে একটা রেস্টুরেন্ট, কিছুক্ষণ অপেক্ষা করি। রাতও অনেক হয়েছে, ডিনার সেরে ফেলি, ততক্ষণে বৃষ্টি কমে যাবে ইনশাআল্লাহ। অবস্থা দেখে সম্মতি দিতেই একটা 5 তারকা রেস্টুরেন্টে তাদের গাড়ি এসে থামলো। ভিজে পুড়ে তারা রেস্টুরেন্টে প্রবেশ। 3 জনে বসলো কর্নারে থাকা একটি টেবিলে। স্বর্ণ ওড়না দিয়ে বোনের মাথা মুখ গা মুছে দিয়ে জুবাইরের দিকে রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে শুধু দেখে গেল, মনে মনে বেশ করে হাসলো। তারপর খাবার অর্ডার করলেও খাবার আসলো খুব তাড়াতাড়ি। খেতে খেতে শীতল এদিক ওদিক তাকাতে গিয়ে তার সামনে একটা টেবিল নজরে গেল। সেখানে একটা ছেলে বসে আছে এবং একাই রাজকীয় ভোজ নিয়ে বসেছে, তবে একটা খাবারও স্পর্শ করছে কিনা সন্দেহ। শীতল তাকে দেখতে দেখতে ছেলেটা হঠাৎ চোখ তুলে তার দিকে তাকালো, তাতেই তার চোখের চোকাচোকি হয়ে গেল এবং তার চোখ দেখে শীতল আচমকা ভীষণ খেলো। কাশতে কাশতেই দেখতে পেল সামনে বসা ছেলেটাকে। আচ্ছা, নীল চোখ দেখলো নাকি? কি আশ্চর্য, বাংলাদেশেও নীল চোখের মানুষ আছে? কই, কখনো দেখেনি তো। তবে অদ্ভুত সুন্দর ছেলেটার চোখ জোলা। ছেলেটা কি বিদেশি নাকি বাংলাদেশি? চেহারা দেখে অবশ্য মনে হচ্ছে বাঙালি, আর বিদেশের মিশেলে তৈরি। পৃথিবী গোল, গোলাকার এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। ভিন্ন তাদের অভিমত এবং এক একজন এক এক গুণে অধিকারী। তাদের মধ্যে বিশেষ এক গুণের অধিকারী আজম। বিশেষ বলার কারণ বিশেষ একটি গুণ, আর সেই গুণটি হলো তার সকল চিন্তা ভাবনার সূচনা হয় ওয়াশরুমে গেলে।
সকল চিন্তা সুফল মেলে আবার ওই ওয়াশরুমেই। কেন এমন হয় সে জানে না, তবে খেয়াল করেছে নরম গদিতে বসে চিন্তা করে যেসব সমাধান খুঁজে পায় না, অকারণে ওয়াশরুমের কোমরে বসে চিন্তা করলে দ্রুত সমাধান পেয়ে যায়। এজন্য সে ভাবে এটা তার মনের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত একটা গুণ, যে গুণের কথা কাউকে বলেনি, বললে নজর লাগতে পারে এবং গুণের প্রভাব ধীরে ধীরে কমতে পারে, যেটা সে কখনো চায় না। এর চেয়ে গোপন জিনিস গোপনেই থাকুক। তবে শাহরিয়ার ভাইকে কিছু না বলে তার খুব অস্থির অস্থির লাগছে, বুকটা কেমন আনচান করে। সে ভেবেছে যেদিন ভাইয়ের মন ভালো থাকবে সে কথাটা ভাইকে বলবে, আবদার করবে, দুশ্চিন্তা করার জন্য হলেও তাকে যেন একটা স্পেশাল ওয়াশরুম বানিয়ে দেয়, যেখানে টিভি, এসি, বেড সব কিছুর ব্যবস্থা থাকবে। আর সে যখনই চিন্তায় পড়বে সেখানে শুয়ে ভাববে, আর ভাবলেই সকল সমস্যার সমাধান হাতের মুঠোয় পেয়ে যাবে।